সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জিল্লুর রহমান শাওন, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের ভূগোল বিষয়ে ক্লাস নিব। তো ভূগোল বিষয়ে ক্লাস নেওয়ার আগে তোমাদের এই বিষয় সম্বন্ধে একটু ধারণা দিতে চাচ্ছি, সিলেবাস সম্বন্ধে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ভূগোলের দুইটা পত্র, ভূগোল প্রথম পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্র। দুটোতেই 100 করে নাম্বার। ভূগোল প্রথম পত্রে 100 নাম্বার, ভূগোল দ্বিতীয় পত্রে 100 নাম্বার। তো 100 নাম্বারের মাঝে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি তোমাদের আগে জানিয়ে দিচ্ছি। 100 নাম্বারের মাঝে 50 নাম্বার হলো সৃজনশীল প্রশ্ন, 50 নাম্বার সৃজনশীল প্রশ্ন, 25 নাম্বার এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর 25 নাম্বার হলো তোমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা। তো এই হলো মোট 100 নাম্বার প্রথম পত্রে আর 100 নাম্বার দ্বিতীয় পত্রে। আর তোমাদের পরীক্ষার ডিস্ট্রিবিউশনটা, সিলেবাসটা আমি তোমাদেরকে একটু বলবো এখন। একাদশ শ্রেণীতে তোমাদের পরীক্ষা হবে দুইটা, একটা হলো অর্ধবার্ষিক আর একটা হলো বার্ষিক। অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম পত্রের 3টা চ্যাপ্টার এবং ভূগোল দ্বিতীয় পত্রেরও 3টা চ্যাপ্টার। প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো সেখানে রয়েছে প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর গঠন এবং তৃতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপ পরিবর্তন। এটা প্রথম পত্রে এই 3টা। এবং দ্বিতীয় পত্রে রয়েছে মানব ভূগোল, এটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, তৃতীয় অধ্যায় বসতি। এটা দ্বিতীয় পত্রের এই হলো 3টা অধ্যায়। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যা আমি যেটা আজকে তোমাদের পড়াবো, এটা হলো অর্ধবার্ষিকের এই মোট 6টা চ্যাপ্টার। তারপরে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে আসবে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে প্রথম পত্রের 2টা অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এবং দ্বিতীয় পত্রেরও চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এটা হলো একাদশ শ্রেণীতে অর্ধবার্ষিক বার্ষিক শেষ হয়ে গেল। তারপরে দ্বাদশ শ্রেণীতে রয়েছে প্রাক নির্বাচনী এবং নির্বাচনী, এই 2টা। প্রাক নির্বাচনীতে প্রথম পত্রে 6ষ্ঠ এবং 7ম এবং দ্বিতীয় পত্রেও 6ষ্ঠ এবং 7ম অধ্যায়। তো এটা প্রাক নির্বাচনী পরীক্ষা। তারপরে আবার দ্বাদশে নির্বাচনী পরীক্ষায় প্রথম পত্রে রয়েছে 8ম এবং 9ম অধ্যায় এবং দ্বিতীয় পত্রে রয়েছে 8ম এবং 9ম অধ্যায়। ও যথারীতি ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষাও তোমাদের হবে। তাহলে আমাদের অধ্যায়ের ভিত্তিতে দেখা যাচ্ছে এই অর্ধবার্ষিকে আমরা মোট প্রথম যে একাদশ শ্রেণীর অর্ধবার্ষিকে আমরা মোট 3টা 6টা অধ্যায় পাচ্ছি। তো প্রথম পত্রে 3টা অধ্যায়, দ্বিতীয় পত্রে 3টা অধ্যায়। তো দ্বিতীয় পত্রে আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা থেকে পড়াব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যা বা পপুলেশন, এটা ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে পড়ানো হবে আজকে। জনসংখ্যা বিষয়টা আসলে কি? একটি নির্দিষ্ট ভূখণ্ডে একই সাংস্কৃতিক এবং জীবনাচরণ কর্মকাণ্ডের মাধ্যমে একতাবদ্ধ হয়ে যদি জনগণ বসবাস করে, মোট জনগণ বসবাস করে, তাকেই সাধারণত আমরা জনসংখ্যা হিসেবে অভিহিত করি। একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, ভূখণ্ডের মধ্যে তাদের সাংস্কৃতিক ঐক্য, সামাজিক ঐক্য এবং তাদের জীবন কর্মকাণ্ড একই ধরনের হবে এবং এখানে অনেক লোক বসবাস করবে, তাকেই জনসংখ্যা বলা হয়ে থাকে।
তো জনসংখ্যা, আজকে যে টপিকটা পড়াবো সেটা হলো জনসংখ্যার জনমিতিক উপাদান। জনসংখ্যার জনমিতিক উপাদান সমূহ। এখানে জনসংখ্যার জনমিতিক উপাদানকে প্রধান ছয়টা ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার জনসংখ্যার আকার, 2 নাম্বার ঘনত্ব, 3 নাম্বার বয়স কাঠামো, 4 নাম্বার উৎপাদনশীলতা ও জন্মহার, 5 নাম্বার মৃত্যুহার, আর 6 নাম্বার হলো লিঙ্গ অনুপাত। এই মোট 6টা জনমিতিক উপাদান জনসংখ্যার। তো আমি প্রথমেই শুরু করছি এক নাম্বার জনসংখ্যার আকার দিয়ে। জনসংখ্যার আকার একটি বিশাল বিষয়। জনসংখ্যা, তার মোট যে জনসংখ্যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে তাকেই জনসংখ্যার আকার বলা হয়। একটি নির্দিষ্ট ভূখণ্ডে টোটাল যে জনসংখ্যা তাকেই জনসংখ্যার আকার বলা হয়। তো 1990 সালের দিকে পৃথিবীর জনসংখ্যা ছিল 550 কোটি। এটি পুরো পৃথিবীর 1990 সালের জনসংখ্যার আকার, এবং 1999 সালে সেটা চলে আসে 600 কোটিতে। 1999 সালে এটা পৃথিবীর মোট জনসংখ্যার আকার। তারপরে আবার 2011 সালে সেটা চলে যায় 700 কোটিতে। 2011 সালে তখনকার সময়ে এটা জনসংখ্যার ওই সময়কার জন্য মোট আকার পৃথিবীর জনসংখ্যা 700 কোটি। আবার 2024 সালে হবে এটা 800 কোটি, আবার 2045 সালে এটা হবে 900 কোটি। তার মানে দেখা যাচ্ছে পৃথিবীর জনসংখ্যার একটা নির্দিষ্ট আকার রয়েছে, এটা দিনে দিনে বাড়তেছে। এখন এটা হলো পৃথিবীর মোট জনসংখ্যাটার কথা তোমাদের বললাম। এখন পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ আছে। এই দেশগুলোর জনসংখ্যা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলো চীন। চীনের এখনকার জনসংখ্যা প্রায় 140 কোটির উপরে। দ্বিতীয়তে আছে ভারত। ভারতের জনসংখ্যা এখন বর্তমানে 135 কোটির কাছাকাছি। 3 নম্বর জনসংখ্যার দেশ হিসেবে আমরা রয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তার জনসংখ্যা 32 কোটি প্লাস। এই প্রধান 3টা দেশ যাদের জনসংখ্যা 140 কোটির উপরে, 135 কোটির, এবং ইউএসএর 32 কোটি প্লাস। তো এইবার আসো আমাদের বাংলাদেশের কথাটা বলি। বাংলাদেশের জনসংখ্যা এখন বর্তমানে প্রায় 17 কোটি। এটি পৃথিবীর 8ম জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ। জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ 8ম স্থানে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এবং 9ম স্থানে আছে রাশিয়া। তার জনসংখ্যা প্রায় 15 কোটি, 15 কোটি ছুঁই ছুঁই, কিছু কম আছে। 9ম স্থানে রাশিয়া, 8ম স্থানে বাংলাদেশ। তো যেটা প্রধান বিষয়, আমি তোমাদের আরেকটা মেসেজ দিতে চাচ্ছি। রাশিয়া হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশ। আয়তনের দিক দিয়ে রাশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশ, কিন্তু তার জনসংখ্যা 9ম স্থানে। আয়তন প্রথম কিন্তু জনসংখ্যা 9ম। আর বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে 8ম, কিন্তু আয়তনের দিক দিয়ে 93তম, 93। আয়তনে 93। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা 17 কোটি। আর রাশিয়ার প্রথম স্থানে আছে, কিন্তু তার জনসংখ্যা আছে 9ম স্থানে। এই হলো জনসংখ্যার আকার। আকার একটা বিশাল ফ্যাক্টর। যত জনসংখ্যা হবে তত কর্মসংস্থান, তত মানব সম্পদে পরিণত হবে। 2 নম্বরে আসো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বরে আসো। দেখো 2 নম্বরে আছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বলতে একটি নির্দিষ্ট এলাকায় সুসংবদ্ধভাবে কত জনসংখ্যা বসবাস করে
তার একটি নির্দিষ্ট ধারা। পৃথিবীর মধ্যে ছোট ছোট দেশগুলোর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। যেমন মোনাকোর আয়তন 2 কিলোমিটারের কিছু উপরে, তার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 26,000। ম্যাকাওর আয়তন 30 বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটারে 21,000 জন জনসংখ্যা বসবাস করে। তেমনিভাবে সিঙ্গাপুরে 8,000 জন জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। দেশ ছোট কিন্তু জনসংখ্যার ঘনত্ব বেশি। আবার বাংলাদেশ জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে 8ম স্থানে, 1200+ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বসবাস করে। এটা হলো জনসংখ্যার ঘনত্ব, একটি বিশাল বিষয়। আবার অনেক বড় দেশ আছে, কানাডার আয়তন যেমন প্রায় 99 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু সেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 3 জনও বসবাস করে না। এবার আসো বয়স কাঠামো নিয়ে, 3 নাম্বার। বয়স কাঠামো বলতে বয়সের নির্দিষ্ট কাঠামোকে বোঝায়। বয়স কাঠামোর মধ্যে প্রথমে আসে অপ্রাপ্ত বয়স্ক বা শিশু। শিশু আমরা বলতে বুঝি জন্ম থেকে 15 বছর পর্যন্ত অনেকে শিশু বলা হয়, আবার বাংলাদেশের আইন অনুসারে 0 থেকে 18 বছর পর্যন্ত শিশু বলা হয়। তাহলে এটা একটা নির্দিষ্ট জনসংখ্যার বয়স কাঠামো। তারপরে প্রাপ্তবয়স্ক 15 থেকে শুরু করে 59 বছর পর্যন্ত, এবং বাংলাদেশে দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক বলা হচ্ছে 18 থেকে 59 পর্যন্ত। তারপরে আসো 3 নম্বরে বৃদ্ধ বা বয়স্ক যারা আছে। এই বৃদ্ধ বা বয়স্ক বলতে আমরা বুঝি 60 বছর প্লাস যারা বয়স, তাদেরকে বয়স্ক হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এটা হলো বয়স কাঠামো। বয়স কাঠামোটা সাধারণত পিরামিড আকারে হয়ে থাকে, উপরের দিক থেকে নিচের দিকে বড় হয়। উপরে ছোট, নিচে বড়, বা নিচে বড় উপরের দিকে ছোট থাকে। আচ্ছা, তারপরে আসো 4 নম্বরে উৎপাদনশীলতা ও জন্মহার। উৎপাদনশীলতা ও জন্মহার বলতে একজন নারী যে সন্তান দানে সক্ষম একজন নারীর যে উৎপাদনশীলতা, তার পরিমাপকে বোঝানো হয়ে থাকে। এখানে উৎপাদনশীলতা ও জন্মহারে কয়েকটি বিষয় ইন্ডিকেট আছে, যেমন স্থূল জন্মহার, 2 নম্বরে আছে স্বাভাবিক জন্মহার, 3 নম্বরে আছে সাধারণ প্রজননশীলতার হার, 4 নম্বরে আছে প্রজননশীলতা অনুপাত, 5 নম্বরে আছে বয়স নির্দিষ্ট জন্মহার, 6 নম্বরে আছে মোট জন্মহার, 7 নম্বরে আছে স্থূল প্রজনন হার, 8 নম্বরে আছে নিট প্রজনন হার। এগুলো দিয়ে আমরা জন্মহার বের করতে পারি। তারপরে 5 নম্বরে দেখো মৃত্যু হার। জন্ম হলে মানুষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক, এবং নির্দিষ্ট বয়সে মানুষের মৃত্যু হয়ে যায়, এটা স্বাভাবিক একটা বিষয়। এখন মৃত্যু হার ইন্ডিকেট করার জন্য কয়েকটি বিষয় আমাদের আছে। 1 নম্বরে দেখো স্থূল মৃত্যু হার, 2 নম্বরে বয়স নির্দিষ্ট মৃত্যু হার, 3 নম্বরে শিশু মৃত্যু হার, 4 নম্বরে প্রমিত মৃত্যু হার, 5 নম্বরে জন্মকালীন আয়ু প্রত্যাশা। তো মৃত্যু হার বিভিন্ন সময় বিভিন্নভাবে ভেরি করে থাকে। এটা অস্বাভাবিক ঘটনার মাধ্যমেও ঘটতে পারে, স্বাভাবিক ঘটনার মাধ্যমেও ঘটতে পারে। যেমন কোভিড-19 এটি হঠাৎ অতর্কিতভাবে পুরো বিশ্বব্যাপী একটি সংক্রামক ব্যাধি, যা পুরো বিশ্বব্যাপী মৃত্যুহার বাড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষ এই কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো এটা একটা হঠাৎ করেই একটা অস্বাভাবিক ঘটনার মাধ্যমে মৃত্যুহার বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বরে লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত, লিঙ্গ বলতে নারী এবং পুরুষের অনুপাতকে বোঝানো হয়ে থাকে। সাধারণত এটি 1000-এ বা 100-তে প্রকাশ করা হয়। এটি মোট জনসংখ্যার নারী এবং পুরুষকে আলাদা করে প্রকাশ করা হয়, অথবা দশমিক আকারে নারী এবং পুরুষকে বিভক্ত করে প্রকাশ করা হয়। 100-তে কিভাবে প্রকাশ করে, যেমন অনুপাত আকারে 100-তে কিভাবে প্রকাশ করে দেখো,
নারী এবং পুরুষের অনুপাত, যেমন 100:101 এরকম হইতে পারে। এটা পুরুষ, এটি নারী, এইভাবে অনুপাত আকারে প্রকাশ করে সাধারণত। আবার এটা হাজারেও হইতে পারে, 1000-1000-এও হইতে পারে, 1000-1001 এরকম হওয়াটাও স্বাভাবিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে বিষয়টা পড়ানো হলো, পড়ানো শেষে তোমরা যেটা বুঝতে পারলে যে জনসংখ্যার জনমিতিক উপাদানের মোট 6টা উপাদান রয়েছে এবং উপাদানগুলো বিশদভাবে বর্ণনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই তোমাদেরকে পড়ানো হলো। তোমরা এই বিষয়টা বাসায় একটু পড়ার চেষ্টা করবে, বাসায় দেখবে, বইপত্র একটু ঘাটাঘাটি করবে। তোমাদের জীবনে এই এইচএসসির 2 বছর খুবই গুরুত্বপূর্ণ বয়স এবং খুবই গুরুত্বপূর্ণ সময় চলে যাবে, কিন্তু তোমরা যদি এই সময়টা প্রপার ইউটিলাইজ করতে না পারো, পড়াশোনা যদি এই সময়টাতে সঠিকভাবে না করো, তাহলে তোমাদের প্রচুর পরিমাণে ক্ষতি সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই ক্ষতি তোমাদের এই সময় পড়াশোনা করতে হবে, এই 2 বছর সব সময় পড়াশোনা করতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে। বন্ধু বান্ধবের সাথে মিশবে, ঘুরবে, কিন্তু সব সময় আড্ডা দেওয়া যাবে না, বন্ধু বান্ধবের সাথে সব সময় থাকা যাবে না, সব সময় ফেসবুক ব্যবহার করা যাবে না, একটা নির্দিষ্ট সময়ে খুব অল্প ব্যবহার করতে হবে, অসৎ সঙ্গে যাওয়া যাবে না। আর মাদকের সাথে কখনোই কোনোভাবেই এদের সাথে জড়িত হওয়া যাবে না। বন্ধু বান্ধবের সাথে মিশবে, কিন্তু তাদের খারাপ দিকগুলো কখনোই তোমরা এটা গ্রহণ করবে না। মাদকের সাথে বা এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যাবে না, তোমাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এইসব যদি তোমরা সম্পৃক্ত হও। এই 2 বছর তোমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে এবং একটা ভালো রেজাল্ট করতে হবে। সর্বোপরি একটা ভালো রেজাল্ট প্রয়োজন। ভালো রেজাল্ট করতে পারলে তারপরে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, পড়াশোনার বিভিন্ন ক্ষেত্র তৈরি হবে, পড়াশোনা করবে, প্রচুর পরিমাণে জ্ঞানের দ্বার উন্মুক্ত হবে তোমাদের জন্য। তাই সকলের কাছে, সকল শিক্ষার্থী তোমাদের কাছে আমার বিনীত নিবেদন, পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দাও। আড্ডা, ফেসবুক, মাদকের নেশা বা খারাপ যেগুলো অভ্যাস আছে সেগুলো ছেড়ে দিয়ে তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করো। আমি আশা করি তোমরা সফলকাম হবে। তোমাদের মাত্র শুরু একাদশ, তারপরে আছে দ্বাদশ, তারপরে টেস্ট পরীক্ষা, তারপরে এইচএসসি পরীক্ষা। যদিও মনে হচ্ছে সময়টা অনেক, কিন্তু দেখতে দেখতেই সময় চলে যাবে। এই সময় চলে যাবে, কিন্তু যদি পড়াশোনা না করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো কোথাও পরবর্তীতে ভর্তি হতে পারবে না, সারা জীবন হতাশার মধ্যে থাকবে। তো তোমাদের জন্য আমার দোয়া এবং আশীর্বাদ, তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করো এবং পড়াশোনার মাধ্যমেই তোমাদের জ্ঞানের দ্বার উন্মুক্ত হোক এবং ভালো থাকো। ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দ। সুস্থ থাকো, ঘরে থাকো এবং ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। শুভকামনা সকলের জন্য।